নমস্কার, রায়বাহাদুরে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় দিল্লি বিধানসভার ফলাফল। দিল্লি বিধানসভার যে ফলাফল এলো সেটা সত্যি অভূতপূর্ব। এক্সিট পোলগুলো একটা আন্দাজ করা গিয়েছিল, কিন্তু আপের এই ভয়াবহ ভরাডুবি এতটা বোধহয় আন্দাজ করা যায়নি। যে অরবিন্দ কেজরিওয়ালের উত্থান ঘটেছিল আন্না হাজারের মুভমেন্টের মধ্য দিয়ে, লোকপাল বিল মুভমেন্টের মধ্য দিয়ে, এবং নতুন ধরনের রাজনীতি, সম্পূর্ণ প্রশাসনিক ব্যবস্থাকে আমূল বদলের মধ্য দিয়ে একটা নতুন সম্ভাবনার কথা বলে আপ ক্ষমতায় এসেছিল। এবং সেই সময় অনেকে ছিলেন, আপনারা যারা রাজনীতির চর্চা করেন, আমার সঙ্গে অরুণাভদা আছেন, আপনারা সবাই জানেন যে এই অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে অনেকে এসে জুড়েছিলেন। যোগেন্দ্র যাদব, প্রশান্ত ভূষণ, কুমার বিশ্বাস। পরবর্তী সময় তাদের সঙ্গে একটা মতবিরোধ হয়। যোগেন্দ্র যাদব, তারপর কুমার বিশ্বাস, প্রশান্ত ভূষণরা সরে যান, কিন্তু মনীষ সিসোদিয়া ছিলেন, সত্যেন্দ্র জৈন ছিলেন, আতশী মার্লেনার মতো লোকজনেরা ছিলেন। এবং আপ শুরুর দিকে সম্পূর্ণ এক নতুন ধরনের রাজনৈতিক ব্যবস্থা, অর্থাৎ সম্পূর্ণ সিস্টেমের একটা বদল। ভারতবর্ষে যেভাবে যে রাজনীতি আমরা দেখেছি, সেই জায়গায় আমূল খোলনলচে বদলে একটা নতুন প্রমিস নিয়ে অরবিন্দ কেজরিওয়াল এসেছিলেন। পরবর্তী সময় দেখা গেল যে সিস্টেমের মধ্যে পড়ে, সিস্টেমের চাপে তিনি সেই সমস্ত প্রমিস রাখতে পারলেন না। তিনি কয়েকটা জিনিস দিয়েছিলেন, হয়তো কিছু কিছু ক্ষেত্রে গুড গভর্নেন্স, কেউ কেউ বলেন শিক্ষা ক্ষেত্রে, কেউ কেউ বলেন স্বাস্থ্য ক্ষেত্রে তিনি একটা গুড গভর্নেন্স দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু ওই রাজনীতির খোলনলচে বদল বা সিস্টেমের খোলনলচে বদল, সেটা অরবিন্দ কেজরিওয়ালের পক্ষে সম্ভব হয়নি। কিন্তু বিগত টার্মে আমরা দেখেছি, পরের পর নাটকীয় ঘটনা ঘটতে দেখেছি। আমরা দেখেছি যে উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া, তাকে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে লিকার স্ক্যামের কথা বলে। এমনকি অরবিন্দ কেজরিওয়াল, তাকে পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে নির্বাচনের সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং শেষমেশ দেখা গেল যে আপের ভরাডুবি হলো এবং বিজেপির একটা অভূতপূর্ব সাফল্য। যে আপ গত বিধানসভা নির্বাচনে 70টার মধ্যে 60টার কাছাকাছি আসন পেয়েছিল, সেই আপ, এক্সাক্ট ফিগারটা আমার এই মুহূর্তে মনে নেই, ওই 13-14 কাছাকাছি নেমে এলো। অরুণাভদা আপনি আছেন, আপনি, এবং যেটা জানিয়ে রাখি দর্শকদের, এই মুহূর্তে অরুণাভদা দিল্লিতেই আছেন। আপনি খুব ক্লোজলি অবজার্ভ করেছেন এই পুরো সময় পর্বটাকে। এই আপের ভরাডুবি এবং দিল্লিতে বিজেপির এই অভূতপূর্ব সাফল্য, অর্থাৎ এই ইন্ডিয়া জোটের একের পর এক এই যে তরি ডুবে যাওয়া, এটাকে কিভাবে দেখছেন? প্রথমত আমি দিল্লিতে আছি, মানে বাড়িতে আছি, পলিটিক্সে সেভাবে নেই দিল্লির। আমার অ্যানালিসিস হলো যে এই যে ছোট ছোট পার্টিগুলো, রিজিওনাল পার্টি, এটা ভারতবর্ষের ক্ষতি করে দিচ্ছে। হয়তো টোটালটা ক্যাপচার করতে পারলে মমতা ব্যানার্জি যেমন পশ্চিমবঙ্গ ক্যাপচার করে রেখেছে, ওখানে ঢোকার উপায় নেই, অন্য সব জায়গায় এরা শিওর না। তার জন্য আপে ঠিক আছে লুজলি ফিটেড লোকে দিয়ে দিয়েছিল ভোট, এবার দেয়নি, মানে সেই সেরাম কাজ দেখাতে পারেনি। যদিও খুব অনেস্টলি শিক্ষাক্ষেত্রে এমন স্কুল করেছে যেগুলো মানে প্রাইভেট স্কুলের চেয়ে অনেক ভালো, কিন্তু লোকে তো আর সেটা দেখে না। কটা লোক আর পড়াশোনা করে? লোকে দেখে ঠিক আছে, পিপল আর লেড বাই প্যাশনস, ভোট দাও বিজেপির হয়ে, এই হয়েছে। না, আপনি যেটা বললেন যে এই ছোট দলগুলো ক্ষতি করে দিচ্ছে, কিন্তু আপ তো একটা বিরাট সম্ভাবনা নিয়ে উঠে আসছিল। ঠিক আছে, সারা দিল্লি তো নয়, মানে দিল্লির পর আপ এত অল্প সময়ে তৈরি হওয়া একটি দল, যে পাঞ্জাবেও সরকার গঠন করেছে। এখনো পর্যন্ত আপের সরকার আছে পাঞ্জাবে, গোয়াতে ওরা গেছে, কিছু করতে পারেনি, তারপর গুজরাটে গেছে, উত্তরপ্রদেশে গেছে, সেই অর্থে সাকসেসফুল হয়নি। কিন্তু না, সেখানে লং টার্মে এরা এফেক্টিভ হয় না, আলটিমেটলি লং টার্মে এটা এফেক্টিভ হয় না। ওই যখন খুব ক্ষোভ হলো রুলিং পার্টির প্রতি, তখন উল্টো দিকে ভোট পেল, কিন্তু সেটা ধরে রাখতে পারে না। এক মমতা ব্যানার্জি ধরে রেখেছে পশ্চিমবঙ্গে, কেন সেখানে অন্য কোনো প্যারালাল পার্টি নেই সেভাবে, বিজেপি সেভাবে নেই। এখানে তো বিজেপি খুব স্ট্রং, এবং সমস্ত রকম সুযোগ সুবিধা, টাকা পয়সা তোলা থেকে সব ব্যবহার করেছে
নির্বাচনে, এটা ভাবা যায় না। বিজেপি যে ইন্ট্রোডিউস করে দিয়ে গেল টাকা তোলার ব্যাপারে, এ ভাবা যায় না, এবং সেটা খরচও করেছে। অরুণাবদা, একটা বিষয় যেটা বলা হচ্ছে আপের ক্ষেত্রে, যে বিজেপি আপকে একদম নাস্তানাবুদ করে ছেড়েছে, অর্থাৎ মনীষ সিসোদিয়াকে গ্রেপ্তার করে রেখে দেওয়া, তারপর স্বয়ং মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে রেখে দেওয়া, অর্থাৎ এই বিগত কয়েক বছরে আপ সেই অর্থে সরকারটাই চালাতে পারেনি। এটা সেটা তো ঘটনা না। বিজেপির থেকে তো তুমি এটা এর বেশি এক্সপেক্ট করা যায় না। মমতা আজকে পশ্চিমবঙ্গে স্ট্রং বলে করছে না, একটু দুর্বল হলে মমতাকেও অ্যারেস্ট করে দেবে। বিজেপির পলিটিক্সটাই তো এখানে, যে যেখানে বিরোধী দুর্বল আছে সেখানে একদম গায়ের জোর ফলাও। দিল্লিতে সেরকম জোর নেই, আপের সেই জোরটা নেই। মানুষের ভোটে জিতেছে, আবেগের ভোটে, কিন্তু অর্গানাইজেশনাল স্ট্রেংথটা তো সেটা নেই। এই পশ্চিমবঙ্গে যেমন গলিতে গলিতে তৃণমূল কংগ্রেস আছে, সে তো এখানে নেই। এটা লোকে ভোট দিয়েছে গতবার, এবার দিল না, পৌঁছতে পারেনি লোকের কাছে। অর্থাৎ আপনি বলছেন যে আপের সংগঠনটা সেভাবে স্ট্রং নয় দিল্লি, না 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 না, সংগঠনটা স্ট্রং একদম গলিতে গলিতে তৃণমূল পাবে, এখানে সেটা নেই, এটা সে নেই। হাওয়ার উপর ভদ্রলোকেদের ইন্টেলেকচুয়ালিজমের ওপর অর্গানাইজেশনটা তৈরি হয়েছে, এটা বেশি দিন থাকে না। এগুলো, এটা তৈরি মমতা ব্যানার্জির মতো 24 আওয়ার্স ওইখানে পড়ে থাকার সেই লোক এরা নয়। এবং যার সাধারণ ওই পাবলিসিটির যেটা হাওয়া আছে তাতে ভেসে গেছে, পাবলিসিটিও শেষ, হাওয়াও শেষ, পড়ে গেছে। অরুণাবদা, একটা বিষয় বলা হচ্ছে, যেটা আমি দেখলাম যে ওমর আব্দুল্লাহ পোস্ট করেছেন, যে নিজেদের মধ্যে মারপিট করে মরো, মানে ইন্ডিয়া জোটের দিকে ইঙ্গিত। কোথাও গিয়ে যেটা প্রিয়াঙ্কা গান্ধীরও স্টেটমেন্ট এসছে, যে এটা কোথাও আপের অহংকারের ফল। ঠিক অহংকার ওই রকম কথাটা তিনি বলতে চাননি, কিন্তু তিনি বলেছেন যে যারা জয়লাভ করেছেন তাদেরকে তিনি ধন্যবাদ জানিয়েছেন, এবং কোথাও গিয়ে আপের যে বলা যেতে পারে জোট না হওয়া বা প্রপারলি গভর্নেন্স চালাতে না পারা এবং খানিকটা অহংকার, আত্মম্ভরিতা ইত্যাদির কারণে ফল। এই যে বলা হচ্ছে যে আপ কোথাও গিয়ে গোয়াতে ডিস্টার্ব করেছে গিয়ে কংগ্রেসকে, বা পাঞ্জাবে গিয়ে আপ কংগ্রেসকে ডিস্টার্ব করেছে, উত্তরপ্রদেশে গিয়ে ডিস্টার্ব করেছে, অতএব আমি এবার দিল্লিতে ডিস্টার্ব করলাম। কারণ কি দেখা যাচ্ছে, যদি পরিসংখ্যান দেখেন, আমি স্ট্যাট দেখছিলাম, এমন বেশ কয়েকটা কেন্দ্র আছে, ইভেন মানে যার মধ্যে নয়াদিল্লি অরবিন্দ কেজরিওয়ালের নিজের কেন্দ্রটাও আছে, তারপর ওই কি বলে সৌরভ ভারদ্বাজ, তার কেন্দ্রটাও আছে, মনীষ সিসোদিয়ার কেন্দ্রটাও আছে। এই সবকটায় যদি আপ প্লাস কংগ্রেস ভোটটা জুড়ে যায়, তাহলে কিন্তু বিজেপি জিততে পারে না। তাহলে কি কোথাও এই যে জোট হলো না, ওমর আব্দুল্লাহ যেটা বলছেন নিজেরা মারপিট করে মরো, এটা কি একটা কারণ? হ্যাঁ, নিশ্চয়ই সেটা তো কারণই। এবং এই যে রিজিওনাল পার্টিগুলো স্টেটে জন্মাচ্ছে, সেটা ইমিডিয়েট কয়েকটা বিক্ষোভের আর মানুষের আছে, তার উপর ভিত্তি করে থাকে। বিক্ষোভটা চলে গেলেই পার্টি শেষ। বারে বারে বলছি, যেটা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি যেটা বেটার জিনিস করেছে, মানে বেটার বলবো না, তার দলের দিক থেকে, যে সারা বছর লোকেরা কিন্তু লেগে আছে। তুমি একটা কোনো বাড়িতে গোলমাল হলে তুমি লোকাল কাউন্সিলরকে খবর দিলে সঙ্গে সঙ্গে চলে আসে। এটা এখন তৃণমূল আমি দেখেছি, আমিও যদিও তৃণমূল পার্টিটা করি না। এখানে সেরম তো না, সমস্ত ভাষা ভোট পেয়েছে, নেতা হয়ে গেছে। এবার যে লোয়ার লেভেলে যে অর্গানাইজেশনাল স্ট্রেংথ, সেটা দিল্লিতে আমি দেখি না। কোনো অফিস নেই, আমি এখানে কোনো অফিস দেখি না। আমি তো দিল্লিতে আছি এখন, সেইভাবে পলিটিক্যাল এটা নেই। অরুণাবদা, আপনি দিল্লিতে আছেন, দিল্লির যে রাজনীতি সেটা খুব ইন্টারেস্টিং, কারণ দিল্লিতে প্রায় 70% কাছাকাছি মধ্যবিত্ত, এবং দিল্লির নিরিখে মধ্যবিত্তের সংজ্ঞাটা হলো তাদের মোটামুটি, যদি আমরা আর্থিকভাবে বিচার করি, মধ্যবিত্ত বলতে বোঝায় যাদের ইনকাম মোটামুটি মাসে 70,000 থেকে 1 লাখের ওপরে, 70,000 থেকে স্টার্ট, এবং এই সংখ্যাটা কম নয়, প্রায় মোর দ্যান 70% অফ দি টোটাল পপুলেশন। এবং সেই জায়গা থেকে কিন্তু আপের মতো একটা দল, অর্থাৎ এই যে দুর্নীতিমুক্ত প্রশাসন, ফ্রি বিজলি, সড়ক করেছে বলছি তো, জল, এই দাবিগুলো নিয়ে এসেছিল।
এবার সেই মধ্যবিত্তই সরে গেল এবং সেই মধ্যবিত্তই বিজেপির দিকে ঝুঁকলো, তাহলে কি কোথাও গিয়ে দুর্নীতিটা মানে এই যে লিকার স্ক্যাম ব্যাপারটা লোকে ভুলে যায়, মানুষ ভুলে যায়। একটা দারুণ কাজ হলো 5 বছর আগে হয়েছে, 4 বছর আগে হয়েছে, লোকে অভ্যস্ত হয়ে গেল বোধহয় এটাই সিস্টেম, তখন আবার নতুন কিছু খুঁজে তার ভিত্তিতে ভোট দেয়। যেটা বললাম তো, অর্গানাইজেশনটার অভাব। আমি তো দিল্লিতে দেখছি সেই অর্গানাইজেশন, যেমন বারবার বলছি পশ্চিমবঙ্গে যেমন গলিতে গলিতে তৃণমূলের অফিস আছে, সেটা এখানে নেই। সেটাকে নেই, সবই ওই ইলেকশনের সময় যে যার ইমেজে বেরোবার চেষ্টা করে। পশ্চিমবঙ্গে ইমেজ একজনের, মমতা ব্যানার্জি, বাদ বাকিটা কিন্তু টোটালটাই অর্গানাইজেশন। সেই ডিফারেন্সটা আছে দিল্লির থেকে। দিল্লিতে সবাই আমার ইমেজ ভালো, জিতে গেলাম, কিছুদিন বাদে লোকে ভুলে গেল, পরের বার হেরে গেলাম, যাদের অর্গানাইজেশন আছে তাদের কাছে হেরে গেলাম। বিজেপির এখানে কিছুটা অর্গানাইজেশন আছে এবং পয়সাও আছে, বিরাট পয়সা। বিজেপি যা পয়সার মানে ইনিশিয়েট করেছে রাজনীতিতে ভারতবর্ষের, ভাবা যায় না, ভাবা যায় না। অরুণাবদা, আপনি ইমেজের কথা বলছিলেন, এই ইমেজের প্রসঙ্গেই আমার মনে পড়লো, যেটা পশ্চিমবঙ্গের অনুষঙ্গ আপনি বারবার যেটা টানছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ইমেজ রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় টালির চালে থাকেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাদা শাড়ি, হাওয়াই চটি। আপের মানে অরবিন্দ কেজরিওয়ালের একটা ইমেজ ছিল যে মাফলার পরা, হ্যাঁ, একজন সাধারণ মানুষ। মমতার ওই শাড়ির পরা ইমেজের জন্য তৃণমূল যেতে না, না না, আমি অর্গানাইজেশনটা আছে। একদম না, আমি বলছি যে এই যে অরবিন্দ কেজরিওয়াল মাফলার পরে, একটা ছোটখাটো লোক, অত্যন্ত সাধারণ মানুষ, মানে কাইন্ড অফ বয় নেক্সট ডোর, এই একটা ইমেজ ছিল। সেই অরবিন্দ কেজরিওয়াল, যেটা নিয়ে রিসেন্ট বিতর্ক হচ্ছে, অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রীর জন্য মুখ্যমন্ত্রীর বাসস্থান তৈরি করেছেন শীষ মহল, এটা একটা বিলাসবহুল বাসস্থান। সেটা কি কোথাও গিয়ে ইমেজ? নিশ্চয়ই এগুলো তো আছে, এগুলো আছে, কোথাও কি ক্ষতিগ্রস্ত করছে? এগুলো আছে, কিন্তু দ্য ফ্যাক্ট ইজ ইট হ্যাজ নো অর্গানাইজেশন। গলিতে গলিতে যে অফিস, এসব কিছু নেই, কিচ্ছু নেই। সেটা কি বিজেপির আছে? মানে আপনি যেহেতু দিল্লিতে আছেন, বিজেপির আছে না, বিজেপি ক্ষমতায় আছে, ক্ষমতায় আছে, সরকারি মেশিনারিটা তার হয়ে কাজ করছে, পৌঁছচ্ছে লোকের কাছে। তোমার কাজটা তো, তুমি তো অপোজিশনে, তোমার কি কাজ করছো তো সেভাবে চোখে বলে না, যদি না তোমার অর্গানাইজেশনটা ঘরে ঘরে পৌঁছয়। সেটা নেই তো অরবিন্দ আপের। আরেকটা বিষয় অরুণাভদা, যেটা যেটা এই আমাদের যোগেন্দ্র যাদব, তারপর প্রশান্ত ভূষণ, এদের একটা অভিযোগ ছিল যে আপ কোথাও গিয়ে একটা সফট হিন্দুত্বের লাইন নিয়েছে, অর্থাৎ বিজেপির যে হিন্দুত্ব সেটাকে কাউন্টার করার পথে তো হাঁটেইনি, বরং হিন্দু ভোটটাকে কেটার করার জন্য হিন্দুত্ব। অর্থাৎ যখন দিল্লিতে রায়ট হচ্ছে, তখন অরবিন্দ কেজরিওয়াল বা গোটা আপ দলের একটিও স্টেটমেন্ট ছিল না। তারপর বিভিন্ন জায়গায় যাত্রা, মানে তীর্থস্থানের যাত্রার ব্যবস্থা ইত্যাদি। অর্থাৎ এই যে রাজনৈতিক বিশ্লেষকদের এইরকম একটা মত রয়েছে যে বিজেপিকে, মানে ওই হিন্দুত্বের পথ নিয়ে হিন্দুত্বের রাজনীতিকে কাটা সম্ভব নয়, তাহলে তোমাকে কাউন্টার করেই কাটতে হবে। অর্থাৎ কোথাও অরবিন্দ কেজরিওয়াল একবারও সেকুলার হওয়ার চেষ্টা করেনি, অরবিন্দ কেজরিওয়াল একবারও কোথাও গিয়ে সর্বধর্ম সমন্বয়ের কথা বলেনি, ভারতবর্ষের ঐতিহ্যের কথা বলেনি, সে সব হিন্দুত্বের পথেই হেঁটেছে। অর্থাৎ আ কাইন্ড অফ মানে রিলিজিয়াস পলিটিক্সে রেপ্লিকা অফ বিজেপি, সেই রাজনীতিটাই কোথাও করতে চেয়েছে। এটা কি কোথাও গিয়ে ইটস আ হিউজ স্ট্র্যাটেজিক্যাল মিস্টেক? আমি বললাম তো, মানুষের প্যাশনের উপর যদি ভোট করো এক জিনিস, আবেগে, সেই আবেগটা, হিন্দুত্বের আবেগ দুদলই কাজে লাগাবার চেষ্টা করছে। অর্গানাইজেশনালি আপের কিছু নেই এখানে। আমি তো দিল্লিতে দেখছি তো, কোথাও অফিস ফফিস চোখে পড়ে না, এটা পশ্চিমবঙ্গে চোখে পড়ে। কাউন্সিলরকে ফোন করলে বাড়ি চলে আসে, এখানে সেসব নেই, এখানে নেই এসব, তাই জন্য হেরেছে। ইস্যু উঠলো, ইস্যুতে ভিত্তিতে কোথাও বেরিয়ে গেল, আবেগ উঠলো, লোকে ভোট দিয়ে দিল, কিন্তু এটা কিন্তু অর্গানাইজেশনাল ভিত্তিতে ভোটটা নয়, তাই আপ হারছে। অরুণাবদ, আপনি দীর্ঘ সময় দিল্লিতে আছেন বলেই জিজ্ঞাসা করছি, পশ্চিমবঙ্গের যেরকম
নির্বাচনের আগে যেটা হয়ে যায় পাড়ার মোড়ে মোড়ে, রাস্তার দোকানে, চায়ের দোকানে, সব সময় রাজনীতির আলোচনা, দিল্লিতে কি সেটা দেখছেন? না না না, এসব নেই, এসব নেই, এসব নেই। আলোচনাটা কারা করবে? বিরোধী পক্ষই তো চায়ের দোকানে আলোচনাটা করে, সেই বিরোধী পক্ষটাই নেই, অর্গানাইজেশনালি নেই। কাছে লোকে ভোট দিল, লোকের ইমোশন হলো, ভোট দিয়ে দিল বিজেপির বিরুদ্ধে, সেটা এক জিনিস, কিন্তু আমি অর্গানাইজেশনালি টেনে নিয়ে আসবো ভোট দেবার, সেটা নেই। এটা কি কোথাও অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈনরা জেলে ঢুকে যাওয়ার পর এই অর্গানাইজেশনাল পাওয়ারটা আরো কমেছে? সেটা জানি না, সেটা দেখিনি, কিন্তু অর্গানাইজেশন সেভাবে নেই। ইমেজে আছে, ভালো ইমেজ, ঠিক আছে, পেয়েছে ভোট, জেলে ঢুকে গেছে, পাবে না কি? যেমন আমাদের এক্সাইজ রেভিনিউ তোলার জন্য মদটা হলো বিরাট ব্যাপার, সেটা পশ্চিমবঙ্গে কিন্তু পরপর ওপেন করেছে, আগে যা ছিল তার চেয়ে অনেক বেশি, এবং সেটা চোখে পড়েনি লোকে, বিকজ অফ অর্গানাইজেশন অফ দি তৃণমূল। পাড়ায় পাড়ায় তৃণমূলের লোক আর বিরোধী পক্ষ নেই, এখানে তো তা না, বিরোধী পক্ষরা তুলে ধরেছে যে রাজ্য কি করে চলে তো মানুষ দেখে না, টাকা ছাড়া রাজ্য চলবে না। এক্সাইজ ডিউটিতে রাজ্য বেশি ওঠে, আর এক্সাইজ ডিউটি খোলা মানে মদের দোকান খোলা, সেটা আবার বিরুদ্ধে চলে যায় রুলিং পার্টি। এই আপনি যে পশ্চিমবঙ্গের কথা বারংবার বলছিলেন, আমি সেই প্রসঙ্গে এবার অরুণাবদা আসবো, সেটা হলো বিজেপি নেতৃত্ব যেটা বলার চেষ্টা করছে বারবার করে এখন, যে দিল্লির পর এবার বাংলা, দিল্লি দখল হয়ে গেছে, এবার বাংলা। বিজেপির অর্গানাইজেশন কোথায়? সে অর্গানাইজেশন কোথায়? এবার বাংলার তৃণমূলের যে অর্গানাইজেশন ঘরে ঘরে পৌঁছে গেছে, বদমাইশ ছেলে, চোর ছেলে, যা ইচ্ছে বলতে পারো, কিন্তু পৌঁছে গেছে। আড়াই জলের কল বন্ধ হলে তৃণমূলকে খবর দিলে সঙ্গে সঙ্গে করে দেয়, যেটা আগে সিপিএম, আগে বারে বারে বলি, আগে লোকাল কমিটি, ডিস্ট্রিক্ট কমিটি, তারপর তোমার প্রবলেম নিয়ে ওরা এগোয়। কিন্তু এদের তো তা না, তৃণমূলের তা নয়, লোকাল কাউন্সিলরই সব করে দিচ্ছে, পৌঁছতে হয় না, বড় জায়গায় যেতে হয় না, ডিস্ট্রিক্ট কমিটিতে যেতে হয় না, সেটাই তৃণমূলের অ্যাডভান্টেজ। বিজেপি বলছে যে ইন্ডিয়া জোটের শরিক মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে শত্রুঘ্ন সিনহা দিল্লিতে গিয়েছিলেন এবং দিল্লিতে গিয়ে প্রচার করেছেন, আপকে তারা হারিয়ে দিয়েছে, দিল্লিতে একটা বিরাট সাফল্য বিজেপির এসছে এবং আরএসএস এখানে সাংগঠনিক কাজ শুরু করে দিয়েছে, আরো জোরদার ভাবে প্রচার তারা চালাবে এবং 26-এ যে কোনো প্রকারে বিজেপি একটা মরণ কামড় দিতে প্রস্তুত। কি বলবেন? সেটা ঠিকই তো, বিজেপির তো ফিনান্সটা বিরাট ব্যাপার, চক্ষু লজ্জা ছেড়ে টাকা তোলা, এ তো আগে কোনোদিন পলিটিক্যাল পার্টি এইভাবে করেনি। ইলেকটোরাল বন্ডে টাকা দাও, এ তো সাহসই করতাম না, কেউ কোনো পলিটিক্যাল পার্টির লোক সাহস করেনি যে তোমার হিসাব দিতে হবে না, টাকা দাও। এবং ম্যাক্সিমাম টাকা মানে 6,000 কোটি না কত তুলেছে বিজেপি, টাকাটা তো খরচা করছে, সেটা তো কোনো পলিটিক্যাল পার্টি বলতে পারে না। যেখানে তৃণমূলও তুলেছে, তৃণমূলও বিরাট পয়সা তুলেছে পশ্চিমবঙ্গে, হ্যাঁ, কিন্তু ওপেনলি তোলেনি, ঢাকঢোল পিটিয়ে তোলেনি, তুলেছে, এটা তো ম্যাটার করে। প্রদেশ কংগ্রেস এবং জাতীয় কংগ্রেস যেটা ইঙ্গিত করার চেষ্টা করছে যে দিল্লি নির্বাচন থেকে বাকি শরিকদের শিক্ষা নেওয়া উচিত এবং সরাসরি তৃণমূল কংগ্রেসকে একটা বার্তা, অর্থাৎ জোটের বার্তা, যেটা শুভঙ্কর সরকারও বকলমে বলার চেষ্টা করেছে। কি মনে হয় কোথাও গিয়ে 26-এর নির্বাচনের আগে আমি যদিও সম্ভাবনা আছে? আমার মনে হয় পশ্চিমবঙ্গে কংগ্রেসকে তৃণমূলের, আমি নিজে কংগ্রেসের সাপোর্টার, এখন করি না, পার্টিটা করি না, কিন্তু সাপোর্টার একদম। রাহুল গান্ধীকে আমার খুবই ভালো লাগে, কিন্তু সেটা মিন যে কংগ্রেসের সেই ওজনটা তৃণমূলের কাছে অতটা নেই, আছে কিছু জায়গায় আছে, সেক্টর ওয়াইজ কিছু ভোট এদিক ওদিক হলে আরো ভোট জিতবে, তৃণমূলের এখন সেই ইয়েটা দরকার নেই আমার যেটা মনে হয়। অর্গানাইজেশনটা দারুণ করেছে, সেইভাবে চলবে। অর্থাৎ আপনি বলছেন যে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলকে কংগ্রেসের সঙ্গে জোট করার কোনো প্রয়োজনীয়তা অন্তত পক্ষে আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন? কিছুটা আছে মার্জিনাল সিটে, কিছুটা তো আছে নিশ্চয়ই, 8-10 হাজার ভোট যদি এদিক ওদিক হয় তো অনেক কিছু হতে পারে, সেটা আছে। অরুণাবদা, শেষ প্রশ্ন, আমরা পরপর বেশ কয়েকটা বিধানসভা নির্বাচনের ফল দেখলাম, বিগত লোকসভা নির্বাচনের পর ইন্ডিয়া জোট, কংগ্রেস একটা আশা জাগিয়েছিল
একটা যথেষ্ট সাইজেবল নাম্বার তারা পেয়েছিল, আমরা দেখেছিলাম। কিন্তু তারপর আমরা দেখলাম, আমরা মহারাষ্ট্র ইলেকশন দেখলাম, আমরা হরিয়ানা দেখলাম, আমরা দিল্লি দেখলাম, হরিয়ানায় কংগ্রেসের ভরাডুবি আমরা দেখলাম মহারাষ্ট্রে কিভাবে জোটের ভরাডুবি, এবং তারপর সর্বশেষ সংযোজন সেটা অতি অবশ্যই দিল্লি, এবং এখানেও আবারও কংগ্রেস এবং আপের ভরাডুবি। ভারতবর্ষের রাজনীতি কি মানে কোথাও গিয়ে সম্পূর্ণরূপে একটা একদলীয় শাসন, একদলীয় শাসনের না, বিরোধী একজোট হতে পারছে না বলে স্বাভাবিক বিজেপির দিকেই যাবে। এবং একজোট হওয়াটাও খুব শক্ত, কারণ সবাই তো নিজের পার্টি স্ট্রেংথটা বাড়াবার চেষ্টা করবে। এবং যেখানে সবচেয়ে অ্যাডভান্টেজ হয়ে গেছে বিজেপি, যেটা আগে তৃণমূল কংগ্রেসের ছিল, যে রিজন অনুযায়ী সেখানে বিরোধীরা একত্রিত হতে পারতো না, আলাদা আলাদা লড়তো, সেটা কংগ্রেসের লাভ হতো আলটিমেটলি। এখন সেখানে ধরো কংগ্রেসটা সেই লেভেলে নেই, পশ্চিমবঙ্গে তৃণমূল হয়ে গেছে, তৃণমূলের বিরুদ্ধে এক জায়গায় না হলে তৃণমূলকে হারাতে পারবে না। তৃণমূল আবার পুরোপুরি কংগ্রেসের দিকে যাবে না, কারণ তারও অন্য স্টেটে যদি করতে চায় সেখানে কংগ্রেসের সঙ্গে একটু ধাক্কাধাক্কি হবে। এটা কতটা ক্ষতিকারক, কতটা ভয়ানক, কতটা ভয়াবহ যে ভারতবর্ষ একটা একদলীয় শাসনের দিকে যাচ্ছে? এটা ইন্দিরা গান্ধীর আমলে তো দেখিয়ে দিয়েছিল যে একদলীয় শাসনটা কি যেতে পারে। খারাপ রাজ্য তো চালায়নি ইন্দিরা গান্ধী, কিন্তু পলিটিক্যাল ফ্রিডমটা অনেকটা কমিয়ে দিয়েছিল। এই জায়গাটা একদলীয় শাসন নিশ্চয়ই অ্যাডমিনিস্ট্রেশন চালাবার পক্ষে খুবই ভালো, হ্যাঁ, কিন্তু যদি সবসময় ঠিক না চলে, মানুষটা যদি ঠিক না হয়, সে যদি নিজের দলকে বাড়াবার জন্য টোটাল অ্যাডমিনিস্ট্রেশনটাকে ব্যবহার করে, তখনই ক্ষতি হয়ে যায়। অরুণাবদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি বেশ কয়েকটা বিষয় আমাদের সামনে ডিসকাস করার চেষ্টা করলেন। আবারও আপনার সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ আপনাকে। ভালো থেকো। থ্যাংক ইউ। অরুণাবদার সঙ্গে আমাদের কথা হচ্ছিল। অরুণাবদা বেশ কয়েকটা বিষয় ডিসকাস করার চেষ্টা করলেন। সেটাই যদি আমি একটুখানি আপনাদের আরো একবার তুলে ধরার চেষ্টা করি, আরো একবার বলার চেষ্টা করি। অরুণাবদা দিল্লি নির্বাচন সম্পর্কে অরুণাবদার যে অবজারভেশন, অরুণাবদা যেটা বললেন, অরুণাবদা যে কোথাও গিয়ে আপের যে মূল সমস্যার জায়গাটা হয়ে যাচ্ছে, দ্যাট ইজ অর্গানাইজেশনাল প্রবলেম, অর্গানাইজেশনের অভাব, অর্গানাইজেশনহীনতা। আপনারা প্রত্যেকেই যারা রাজনীতি সচেতন তারা জানেন যে আন্না হাজারের যে মুভমেন্ট, অর্থাৎ আন্না হাজারের যে দুর্নীতিমুক্ত প্রশাসনের দাবি, যে লোকপাল বিল নিয়ে তাদের যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনের অন্যতম আন্না হাজারের মুভমেন্টের অন্যতম মুখ ছিলেন অরবিন্দ কেজরিওয়াল। সেই জায়গা থেকে অরবিন্দ কেজরিওয়ালের উত্থান ঘটে এবং পরবর্তী সময় অরবিন্দ কেজরিওয়াল ভারতবর্ষের রাজনীতির খোলনলচে বদলে দেওয়ার ডাক দেন, যে সম্পূর্ণরূপে দুর্নীতিমুক্ত প্রশাসন। সেটা হয়নি। অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে অনেকে এসেছিলেন। অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে সেই সময় যোগেন্দ্র যাদবের মতো মানুষ এসছেন, কুমার বিশ্বাসের মতো মানুষ এসছেন, যেটা আমি বলছিলাম, প্রশান্ত ভূষণের মতো মানুষরা, এরা প্রত্যেকে এসছেন। সিস্টেমকে বদলানো ইজ টু ডিফিকাল্ট, সেটা আমার মনে হয় অরবিন্দ কেজরিওয়াল সিস্টেমের মধ্যে ঢুকে, সিস্টেমের মধ্যে থেকে বুঝেছেন। অর্থাৎ এই যে সিস্টেম বদলে ফেলার যে আবেদন, সিস্টেম বদলে ফেলার যে দাবি, সেটা কিন্তু অরবিন্দ কেজরিওয়াল পূরণ করতে পারেননি। এবং সেই জায়গা থেকেই মূলত যোগেন্দ্র যাদব এবং প্রশান্ত ভূষণ, কুমার বিশ্বাসদের সঙ্গে দ্বন্দ্ব, সংঘাতটা তৈরি হয় এবং যোগেন্দ্র যাদবরা বেরিয়ে আসেন, কুমার বিশ্বাসরা বেরিয়ে আসেন, প্রশান্ত ভূষণরা বেরিয়ে আসেন। কিন্তু মনীষ সিসোদিয়া ছিলেন, সত্যেন্দ্র জৈন ছিলেন, আতিশি মার্লেনার মতো লোকেরা ছিলেন, এবং তারাও কিন্তু মোটেই ফেলে দেওয়ার মতো নন। তাদের প্রত্যেকের অসাধারণ সমস্ত ক্যারিয়ার, তারা অনেকেই আইএস আইপিএস ক্যাডার হিসেবে কাজ করেছেন, দীর্ঘদিন সাফল্যের সঙ্গে কাজ করেছেন। এইরকম প্রচুর মানুষ এসে আপে জড়ো হয়েছিলেন এবং আপ একটা দুর্নীতিমুক্ত প্রশাসন দিতে পারে এবং ভারতবর্ষের রাজনীতিতে একটা নতুন কিছু কন্ট্রিবিউট করতে পারে,
এইরকম প্রচুর মানুষের আশা তৈরি হয়েছিল, যেটা আমি অরুণাবদার সঙ্গে আলোচনা করছিলাম, যে দিল্লির পলিটিক্স বা দিল্লির ডেমোগ্রাফিটা যদি আমরা আলোচনা করি, দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। অন্যান্য স্টেটের ক্ষেত্রে কি, যেখানে প্রচুর গ্রাম রয়েছে এবং গ্রামে সেই অর্থে লোয়ার ইকোনমিক গ্রুপের সংখ্যা প্রচুর বেশি, এবং গ্রামের মানুষরাই ভারতবর্ষ তথা অন্যান্য প্রত্যেকটি রাজ্যের বিধানসভা এবং ভারতবর্ষের লোকসভার নির্ধারক, নীতি নির্ধারক হলো গ্রামের মানুষ, শহরের মানুষ নয়, মধ্যবিত্ত মানুষ নয়, উচ্চবিত্ত মানুষ নয়, নিম্নবিত্ত খেটে খাওয়া দিন আনি দিন খাই মানুষ। এবং যে কারণে ডোল পলিটিক্স, আমি এতটুকু ডোল পলিটিক্সকে ছোট না করেই বলছি, যে কারণে লক্ষ্মীর ভান্ডার, লাডলি বাহেনা, লড়কি বাহেন ইত্যাদি যোজনাগুলো এত এত পপুলার হচ্ছে, কারণ এই ডিরেক্ট বেনিফিশিয়ারি স্কিমগুলোর যথেষ্ট যথেষ্ট পরিমাণে গুরুত্ব আছে। কিন্তু এই দিল্লির ডেমোগ্রাফি ইজ টোটালি ডিফারেন্ট from the other state of the India. 70% of the population, they all are from middle class group. প্রায় 70% মতো মানুষ তারা কিন্তু মধ্যবিত্ত সেকশন, এবং তাদের উপার্জন শুরু হচ্ছে 70,000 থেকে 1 লাখ মাসিক উপার্জন, এবং তারা প্রত্যেকেই উচ্চশিক্ষিত, প্রত্যেকেই তারা ভালো জায়গায় ঠিকঠাক জায়গায় কোটানকোট কাজ করেন। এবং সেই জায়গা থেকে কিন্তু দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের এই প্রমিসটা দিয়ে আসা সম্ভব হয়েছিল। এইরকম একটি নতুন দলে এইরকম তড়িৎ গতিতে সাফল্য, এইরকম ঊর্ধ্বমুখী গ্রাফ, গত বিধানসভা নির্বাচনেও প্রায় 70টার মধ্যে 60-62টার কাছাকাছি আসন, মানে ইলেকট্রাল পলিটিক্সে দ্যাট ওয়াজ আ ফ্যান্টাস্টিক রেজাল্ট। সেই অরবিন্দ কেজরিওয়ালের কি হলো? এক তো যেটা বলছিলাম, যে শুরুতে যে প্রমিসটা নিয়ে এসছিলেন, যে সম্পূর্ণরূপে রাজনীতির খোলনলচে বদলে দেওয়া, সিস্টেমটাই বদলে দেওয়া, এই সিস্টেমের মধ্যে দুর্নীতি থাকবে না, ভারতবর্ষের রাজনীতির রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। অরবিন্দ কেজরিওয়াল ওই নায়ক সিনেমার অনিল কাপুরের মতো অনেকটা হয়ে উঠছিলেন, যে বাজারে চলে যাচ্ছেন, বাজারে গিয়ে যে দুর্নীতি করছে সেখানে গিয়ে দোকানদারকে ধমক দিচ্ছেন, স্কুলে ঢুকে যাচ্ছেন, কাচারিতে চলে যাচ্ছেন, সবজির দোকানে চলে যাচ্ছেন, হাসপাতালে চলে যাচ্ছেন, এবং সেখানে গিয়ে যেটা ভুল ভ্রান্তি আছে নিজে নজরদারি করছেন, সঙ্গে সঙ্গে নির্দেশ দিচ্ছেন। এটা ছিল শুরুর দিকের অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু ক্রমশ তিনি বুঝলেন, তিনিও সিস্টেমের পাকে চক্রে পড়ে গেলেন, যে সিস্টেমটা চেঞ্জ করা সম্ভব না। তিনি যেটা করলেন, অন্তত পক্ষে দূর থেকে আমার যেটুকু যা অবজারভেশন বা দিল্লির সাংবাদিকদের সঙ্গে কথাবার্তার মধ্য দিয়ে যেটুকু যা বোঝার চেষ্টা করেছি, বুঝেছি যে কিছু কিছু সেক্টরে, স্কুলে, কয়েকটা গভর্নমেন্ট স্কুল, সেগুলো ফার ফার বেটার দেন প্রাইভেট স্কুল, সেটা কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের পক্ষে করা সম্ভব হয়েছিল। কিছু হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা প্রায় নার্সিং হোমের সমতুল্য, ফ্রি বিজলি। পরবর্তী সময় সেইগুলো একটা ডিগ্রেডেশনও হয়েছে। এই মুহূর্তে যদি দিল্লি থেকে কেউ দেখেন, আপনারা আপনাদের মতামতটাও জানাবেন, আমি সেটাও আপনাদের সঙ্গে সেই শেয়ার করাটা, সেই আলোচনাটা হলে পরে বেটার হবে, আরো আলোচনাটা ভালো দিকে এগোবে। তো অরবিন্দ কেজরিওয়াল সিস্টেম বদলাতে পারলেন না। অরবিন্দ কেজরিওয়াল কয়েকটা সেক্টরে ভালো কাজ করার চেষ্টা করলেন, কিন্তু তার মধ্যে চলে এলো পরের পর দুর্নীতির অভিযোগ। অর্থাৎ যে অরবিন্দ কেজরিওয়াল দুর্নীতিমুক্ত প্রশাসনের দাবি নিয়ে ক্ষমতায় এসেছিলেন, অর্থাৎ যার উত্থানটাই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে, তিনি দুর্নীতির দায়ে অভিযুক্ত হলেন। পুরো গভর্নেন্স, পুরো গভর্নমেন্টটা, অর্থাৎ মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, সাংসদ, প্রত্যেকে দুর্নীতির দায়ে লিকার স্ক্যামে জেলে গেলেন। অর্থাৎ টেন্ডার দুর্নীতি, ভুলভাবে মিথ্যেভাবে টেন্ডার পাইয়ে দেওয়া এবং তার বিনিময়ে আর্থিক নয়ছয়ের অভিযোগ উপমুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং সাংসদের বিরুদ্ধে এলো, এবং পরপর মনীষ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন, সবাই, এবং অবশেষে অরবিন্দ কেজরিওয়াল পরপর সবাই জেলে ঢুকলেন। অর্থাৎ কোথাও গিয়ে দুর্নীতি একটা ইস্যু হয়ে দাঁড়ালো, এটা বুঝতে হবে। তার কারণ আমি এই কারণেই বলছি যে প্রত্যেকে বেরিয়ে এসছেন বটে, এবং এটাকে আমি সত্যি মিথ্যে জানি না, এটা তো ঠিক, এটা তো অস্বীকার করার জায়গা নেই যে বিজেপি ইডি এবং সিবিআই দিয়ে প্রত্যেকটি বিরোধী দল, সেটা আপ হতে পারে, সেটা কংগ্রেস হতে পারে,
সেটা ঝাড়খণ্ড মুক্তি মোর্চা হতে পারে, তাদেরকে হ্যারাস করার চেষ্টা করেছে, দেয়ার ইজ নো ডাউট। সত্যি মিথ্যে জানি না, এখনো বিচারাধীন বিষয়, আমার বলা উচিত হবে না, কিন্তু এরা প্রত্যেকে হারলেন। অরবিন্দ কেজরিওয়াল হারলেন, মনীষ সিসোদিয়া হারলেন, সত্যেন্দ্র জৈন হারলেন, একমাত্র আতশী মার্লেনা তিনি জয়লাভ করেছেন। অর্থাৎ এই যে দুর্নীতির অভিযোগ, দুর্নীতির কালো দাগ, সেটা কিন্তু কোথাও গিয়ে মুছলো না। সহানুভূতির ভোট কিন্তু তারা পেলেন না, এটা বুঝতে হবে। সাধারণ মানুষ কিন্তু সহানুভূতির ভোটে এদেরকে জিতিয়ে দিলেন না। অতএব দুর্নীতি এই মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে একটা ইস্যু হলো। তার পাশাপাশি দ্বিতীয় বিষয় হলো যে এই মুখ্যমন্ত্রী জেলে, উপমুখ্যমন্ত্রী জেলে, অর্থাৎ আপ দলটাই পুরো মানে খাপ ছাড়া হয়ে গেল, ছন্ন ছাড়া হয়ে গেল, তারা সরকারই চালাতে পারলো না। সেটা বিজেপি খুব সাকসেসফুলি করতে পেরেছে, এবং যে কয়েকটা সেক্টরে ভালো কাজ করেছিল সেইগুলো কিন্তু লাস্ট কয়েক বছরে তার মান স্বাভাবিকভাবে পড়ে গেছে। কারণ কি, আপ দলটা তো কি বলে, লয়ার নিয়ে ব্যস্ত। আপ দলটা তো অরবিন্দ কেজরিওয়ালকে বের করতে হবে, মনীষ সিসোদিয়াকে বের করতে হবে, কে তার বদলে দায়িত্ব নেবে, কে সংগঠন চালাবে, কে সরকার দেখবে, এই পুরো ব্যাপারে একটা দল রীতিমতো নাস্তানাবুদ হয়ে রয়েছে। সেই জায়গায় ওই যে একটা দুটো সেক্টরে ভালো কাজ, সেটা তার করা সম্ভব হচ্ছে না। চেষ্টা করলে না, আতশী মার্লেনা চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। তার সঙ্গে অতি অবশ্যই জোট না হওয়া, এটা বুঝতে হবে যে কোথাও গিয়ে কংগ্রেস কিন্তু আপের এই পরাজয়ে খুব একটা অখুশি নয়। যেটা আমি অরুণাবদার সঙ্গে কথোপকথনও বলার চেষ্টা করছিলাম, যে ওমর আব্দুল্লাহ রাইটলি সেড যে নিজেদের মধ্যে আপস মে লড়ো और लड़ो, आपस में और लड़ो, लड़के लड़के आपस में लड़के बाट के मरो। অর্থাৎ নিজেদের মধ্যে লড়াই করে ইন্ডিয়া জোটের শরিকরা আরো লড়াই করুন এবং বিপদ ঘনিয়ে আনুন। কেন এটা বলছি? কারণ আপ গিয়ে কংগ্রেসকে ডিস্টার্ব করেছিল গোয়াতে, আপ গিয়ে গুজরাটে গেছে, উত্তরপ্রদেশে প্রার্থী দিয়েছে, এবং সবচেয়ে বড় এক্সাম্পল পাঞ্জাবে কংগ্রেসের সরকার ছিল, সেখানে আপের অভূতপূর্ব সাফল্য। এখনো আপ কিন্তু একটা রাজ্যে সরকারে আছে, এটা মাথায় রাখতে হবে। আপ পাঞ্জাবে সরকারে আছে। তো এবার কোথাও গিয়ে জোটটা হলো না। লাস্ট লোকসভা নির্বাচনে জোট হয়েও খুব একটা ভালো কিছুও হয়নি। জোট হয়ে লাস্ট লোকসভা নির্বাচনে সবকটা আসন আপ কংগ্রেস হেরেছে, এবং তারপর থেকে অরবিন্দ কেজরিওয়াল স্পষ্টতই বলে দেন যে জোটের কোনো প্রশ্ন নেই, জোট হচ্ছে না। অতএব জোট হলেই যে ভালো কিছু হতে পারত সেরকমটা মোটেই নয়। তবে যদি আপনারা স্ট্যাটিস্টিক্স দেখেন, যদি স্ট্যাট দেখেন, যদি পরিসংখ্যান দেখেন, তাহলে দেখবেন যে এমন একাধিক কেন্দ্র, প্রায় 10-15টার কাছাকাছি কেন্দ্র, সেখানে কিন্তু কংগ্রেস এবং আপের ভোট, অর্থাৎ বিজেপির জয়ের যে ব্যবধান, সেই জয়ের ব্যবধানের সঙ্গে যদি আমি কংগ্রেসের ভোটটা যোগ করি, তাহলে কিন্তু ছাপিয়ে যাচ্ছে। অর্থাৎ আপ কংগ্রেস জোট এগিয়ে যাচ্ছে, যার মধ্যে নতুন দিল্লি আছে। অর্থাৎ অরবিন্দ কেজরিওয়াল তাহলে জেতেন, মনীষ সিসোদিয়া তাহলে জেতেন, এই ব্যাপক ভরাডুবিগুলো হয় না, এই ব্যাপক পরাজয়গুলো হয় না, কিন্তু জোট হয়নি। এই মোটামুটি সিনারিও, যে জায়গা থেকে আজকে এই রকম একটা বিজেপির অভূতপূর্ব সাফল্য এবং আপের এই ভরাডুবি, এবং তার পাশাপাশি একটা খাপছাড়া ছন্নছাড়া দল, যেখানে মুখ্যমন্ত্রী জেলে, যেখানে উপমুখ্যমন্ত্রী জেলে, যেখানে একাধিক নেতা জেলে, যেখানে সাংসদ জেলে, দু একজন মাত্র নেতৃস্থানীয় অ্যাক্টিভ হয়ে রয়েছেন। আতশী মার্লেনা অ্যাক্টিভ, সৌরভ ভারদ্বাজ এই সময় পর্বে উঠে এলেন, কিন্তু সেই সৌরভ ভারদ্বাজও খুব জিততে পারলেন না শেষমেশ। তার একটা যথেষ্ট বলা যেতে পারে প্রভাব রয়েছে সাধারণ মানুষের মধ্যে, ইতিবাচক প্রভাব রয়েছে, নিপাট ভদ্র মানুষ বলেই তিনি দলে পরিচিত, কিন্তু শেষমেশ জিততে পারলেন না। এই সুযোগে বিজেপি যেটা করলো, এই সুযোগে বিজেপি কিন্তু সংগঠনকে আরো মজবুত করলো। এই সুযোগে আরএসএস, একদম লোয়ার লেভেলে আরএসএস কাজ করলো, আরএসএস কিন্তু বাড়ি বাড়ি পৌঁছে গেল, এবং বিজেপি তার সংগঠনকে ক্রমশ মজবুত করলো।
এবং তার ফলে 2-2 4 হলো এবং বিজেপির এই অভূতপূর্ব সাফল্য। এবং আরো একটা বিষয় যে কোথাও গিয়ে আপের একটা ওভার কনফিডেন্স, এটাও রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন যে অরবিন্দ কেজরিওয়ালের সেই স্টেটমেন্ট যে दिल्ली में मोदी जी आपका ये ड्रीम कभी पूरा नहीं होगा, मोदी जी दिल्ली में आने का सपना आपका कभी पूरा नहीं होगा मोदी जी। এই অরবিন্দ কেজরিওয়ালের এই যে ওভার কনফিডেন্স, সেটাও বোধহয় অরবিন্দ কেজরিওয়াল এই যে আপের উত্থান, অর্থাৎ অরবিন্দ কেজরিওয়াল জেলে যাচ্ছেন, মনীষ সিসোদিয়া জেলে, কিন্তু তারপরেও দেখতে হবে যে আপ কিন্তু অভূতপূর্ব একটা রেজাল্ট করে ফেলেছে পাঞ্জাবে, এবং খুব অল্প সময়ে, বলা যেতে পারে খুব অল্প সময়ের মধ্যে এই রকম সাফল্য নতুন কোনো দলের আর কিন্তু হয়নি, সেটা একমাত্র আপেরই হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপের একটা নিঃসন্দেহে ওভার কনফিডেন্স কাজ করছিল, সেটাও বলা যেতে পারে। সেই জায়গা দিয়ে কিন্তু বিজেপি ঢুকে পড়েছে, সেই জায়গা দিয়ে কিন্তু বেনজল ঢুকে পড়েছে। এই মোটামুটি সমস্ত কারণ, যেটা আমি এবং অরুণাভদা দুজনেই বিশ্লেষণ করার চেষ্টা করলাম। কিন্তু তারপর মূল যে প্রসঙ্গ, যে আপের এই ভরাডুবি, অর্থাৎ দিল্লি দখলের পর বিহার আছে এবং 26-এ বাংলায় বিজেপির সম্ভাবনা আদৌ কতটা? বাংলায় কি বিজেপির সম্ভাবনা আছে? এখনো পর্যন্ত হ্যাঁ, আরএসএস সাংগঠনিক কাজ করা শুরু করেছে, বিজেপির এখনো সেই অর্থে মুখ নেই, বিজেপির নিজেদের মধ্যে লড়াই চলছে, দ্বন্দ্ব চলছে, শুভেন্দু বিজেপি, সুকান্ত বিজেপি, দিলীপ বিজেপির মধ্যে লড়াই দ্বন্দ্ব অব্যাহত। আমরা জানি না এই অল্প সময়ের মধ্যে, 1 বছরের মধ্যে আরএসএস কতটা সুসংহত করে তুলতে পারবে। মোহন ভাগবত একাধিকবার আসছেন, দীর্ঘ সময় থাকছেন, সংগঠন দৃঢ় করার চেষ্টা করছেন, বিজেপি নেতৃত্বরাও আসবেন, কিন্তু এখনো পর্যন্ত মুখহীনতা এবং তৃণমূল কংগ্রেসের যে সাংগঠনিক জোর, সেটাকে কমব্যাট করার মতো বিজেপি অন্ততপক্ষে এখনো পশ্চিমবঙ্গে কিছু তৈরি করে উঠতে পেরেছে বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি না। তাই দিল্লি দখলের পর এবার বাংলা, এটা এখনো বলার অন্তত সময় আসেনি, বা এই অল্প সময়ের মধ্যে বিজেপি একটা মিরাকেল, মানে হঠাৎ আবার ওই আরজি করের মতো দ্বিতীয় কোনো একটা মানে বড়সড় ধাক্কা যদি আসে বা কোনো একটা মিরাকেল যদি ঘটে যায়, সেটা আলাদা। কিন্তু তাছাড়া এখনো পর্যন্ত বিজেপির কোনো সাফল্য আগামী বিধানসভা নির্বাচনে এই দিল্লির সূত্র ধরে আমি অন্তত আমার দীর্ঘদিনের রাজনীতির বিশ্লেষণ, দীর্ঘদিনের রাজনীতির সঙ্গে বোঝাপড়া, তাতে আমি অন্তত দেখতে পাচ্ছি না 26-এ তৃণমূল কংগ্রেসেরই অভূতপূর্ব জয় আমি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি। কারণ লাস্ট যে বলা যেতে পারে সমস্যা তৃণমূল কংগ্রেস তার এই 13-14 বছর 15 বছরের শাসনে মূলত যে সমস্যায় পড়েছিল, সেটা হলো আরজি করের মতো এইরকম একটা বড়সড় মুভমেন্ট, সেটাও কিন্তু তৃণমূল কংগ্রেস সামাল দিতে পেরেছে। আর নাও ইটস এ টোটালি ডেড ইস্যু। এবং এই জায়গায় দাঁড়িয়ে এখনো মমতা বন্দ্যোপাধ্যায় সর্বে সর্বা এবং মমতা বন্দ্যোপাধ্যায় একমেব দ্বিতীয়ম পশ্চিমবঙ্গের নিরিখে, সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির এতটুকু কোনো সম্ভাবনা আছে বলে আমি মনে করছি না। এই হলো পুরোপুরি দিল্লি এবং পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষের রাজনীতির সিনারিও। তবে এটা ঠিক যে এইভাবে পরপর এই যে এক একটি রাজ্য বিজেপির দখলে চলে যাচ্ছে, বিজেপির যে এই বিরোধী মুক্ত করার যে দিকে এগোনো ভারতবর্ষকে, সেটা কিন্তু ক্রমশ বিজেপি সেই দিকে যে একের পর এক সাফল্য পাচ্ছে, সে বিষয়ে কোনো সংশয়ের অবকাশ কিন্তু নেই। অর্থাৎ লোকসভা নির্বাচনের ফলাফলের পর কংগ্রেসের একটা অভূতপূর্ব সাফল্য, উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের একটা অভূতপূর্ব সাফল্যের পর অনেকেই যারা আশায় বুক বেঁধেছিলেন, তারা কিন্তু হরিয়ানার ইলেকশন এবং সবচেয়ে বড় কথা মহারাষ্ট্রের ইলেকশন এবং সর্বশেষ দিল্লির ইলেকশনের রেজাল্টের পর সেই আশা কিন্তু আর অন্তত পক্ষে আমরা দেখতে পাচ্ছি না। আবার একটা ভয়ানক ধোঁয়াশা ইন্ডিয়া জোটের সামনে, আবার একটা ভয়ানক কুয়াশা। অর্থাৎ আবারও সেই ওমর আব্দুল্লাহর সেই স্টেটমেন্টটা দিয়েই শেষ করতে হয় যে और लड़ो आपस में लड़ बाट के मरो, और लड़ो आपस में लड़ बाट के मरो। আপনারা প্রত্যেকে যারা যারা এই মুহূর্তে দেখছেন, প্রচুর লোক দেখছেন, প্রায় 500-550 লোক দেখছেন, তাদের প্রত্যেকের কাছে আমার একটাই রিকোয়েস্ট, একটাই অনুরোধ, হ্যাঁ আপনাকেই বলছি,
আপনাকেই বলছি, সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না। রায় বাহাদুর সাবস্ক্রাইব করতে একটি টাকাও খরচ হয় না। আপনার একটি আঙুলের স্পর্শে আপনি যদি জাস্ট সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেন, তাহলেই চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে এবং এতে কোনো টাকা লাগবে না। আপনি প্রত্যেকটি কন্টেন্টের নোটিফিকেশন পাবেন, প্রত্যেকটি কন্টেন্ট দেখতে পাবেন, এবং আমরাও আরো এই জাতীয় বেটার কন্টেন্ট দেওয়ার ব্যাপারে আমরা আরো কনফিডেন্ট হব, আরো ধারাবাহিক হব, আরো বেটার কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। আপনারা জয়েন করতে পারেন। আপনারা যদি চান যে রায় বাহাদুর আরো এইরকম কাজ করুক, আরো সাফল্যের সঙ্গে কাজ করুক, আপনারা প্লিজ জয়েন করুন, আমাদের মেম্বারশিপ গ্রহণ করুন। আপনাকেই বলছি, একদমই আপনাকে, আপনি যিনি দেখছেন আপনাকেই বলছি, আপনি মেম্বারশিপ গ্রহণ করুন, আপনি জয়েন করুন এবং থ্যাঙ্কস পাঠান। রায় বাহাদুরের সঙ্গে থাকুন, রায় বাহাদুরকে ভালোবাসুন, পরামর্শ দিন, ভুল হলে পরে ধরিয়ে দিন, কারণ আপনারাই রায় বাহাদুরের সম্পদ এবং আপনাদের কথা, আপনাদের নির্দেশিত মতামত, আপনাদের নির্দেশ, এই সমস্ত কিছুকে পাথেয় করেই আমরা এগিয়ে চলার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি। আবারও ফিরে আসবো এইরকমই কোনো একটা ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন এবং প্লিজ প্লিজ যে 400 জন 450 জন এই মুহূর্তে দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব রায় বাহাদুর। শেষবারের জন্য অনুরোধ করব, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব রায় বাহাদুর। থ্যাংকস এ লট, থ্যাংক ইউ, শুভরাত্রি।